আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। ভারতীয় সীমান্তের কাছে আবার নতুন করে সড়ক ও অবকাঠামো বানাচ্ছে চীন। কোমায় নেপালের সংবিধান গণতন্ত্র লাইনচ্যুত। প্যাংগং লেকের ধারে এখনও দেখা যাচ্ছে চীনা সেনাদের। আমেরিকার সঙ্গে আর শীর্ষ বৈঠকের প্রয়োজন নেই বলছে উত্তর কোরিয়া। কোনোভাবেই ইরান বিরোধী প্রস্তাব পাশ করাতে পারবে না আমেরিকা বলছে রাশিয়া। এবার পশ্চিম তীরকে একীভূত করার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করল রাশিয়া। এবং সর্বশেষ থাকছে জীবিত সোলাইমানির চেয়ে তার চিন্তাধারাকে বেশি ভয় পায় যুক্তরাষ্ট্র। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সরে আসার কথা বলা হলেও হিমালয় অঞ্চলে একের পর এক সড়ক ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। চীনের সেনাবাহিনী ভারতীয় সীমান্তের কাছে এইসব অবকাঠামো নির্মাণ করছে। হংকংয়ের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, এই কাজে স্পাইডার এক্সকাভেটর সহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করছে চীন। তাড়াহুড়ো করে হিমালয় অঞ্চলে সড়ক ও অন্যান্য অবকাঠামোগুলো নির্মাণ করছে চীনা সেনাবাহিনী। এর আগে সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সরে এসেছে দুই দেশের সেনাবাহিনীর সদস্যরা, এমন খবর প্রকাশিত হয়। ভারতীয় সংবাদ মাধ্যম ও চীনের সংবাদ মাধ্যমগুলোতে বেশ ফলাও করে এই খবর ছাপা হয়, যদিও গালওয়ান উপত্যকায় চীনের সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভারতীয়রা সীমান্তে তাদের সেনা সদস্যদের শক্ত অবস্থান নিশ্চিত করছে। গত 15ই জুন লাদাখে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের পর বিরাজমান উত্তেজনার মধ্যে হিমালয় অঞ্চলে এইসব অবকাঠামো নির্মাণের খবর এলো। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন সরকার রাজ্য ব্যবস্থাকে অচল করে দিয়েছে বলে জানিয়েছেন এক বিশ্লেষক। কাঠমান্ডু পোস্টে একটি মতামত লেখেন কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক অচ্যতু অগাল। সেখানে তিনি লিখেছেন, করোনা মহামারীর দুর্ভোগ ছাড়াও নেপাল দুর্বল রাজনৈতিক প্রবাহের কবলে পড়েছে। ওয়াগল বলেছেন, ভাইরাসটি ইতিমধ্যে নেপালি জনগোষ্ঠীর মধ্যে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। সরকার পর্যাপ্ত পরীক্ষা ও কিট সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতির জন্য সরকারের উদাসীনতা ও সময় মতো ব্যবস্থা না নেওয়াই একমাত্র দায়ী। ওয়াগল বিশ্বাস করেন, নেপালের প্রধানমন্ত্রী অলি তার পথ ধরে রাখতে সম্ভাব্য সকল কৌশল অবলম্বন করছেন। অধ্যাপক এও বলছেন, নেপালের সংবিধান কমাতে রয়েছে, কারণ শুরু থেকেই গণমাধ্যমের স্বাধীনতা হ্রাস করা ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে সেন্সর করা শুরু হয়েছে নেপালে। বৈঠকের মাধ্যমে সংঘর্ষ এড়িয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরাতে শুরু করেছে ভারত ও চীন। গালওয়ান উপত্যকা, হট স্প্রিং এবং গোগ্রা পোস্ট থেকে এরই মধ্যে 2 কিলোমিটার পিছিয়ে এসেছে উভয় দেশের সেনাবাহিনী। যদিও প্যাংগং লেকের উত্তর সীমান্তে এখনও মোতায়েন রয়েছে চীনের অনেক সেনা সদস্য। প্রসঙ্গত, এই প্যাংগং লেক ধরেই ভারত চীন সীমান্ত সমস্যার সূত্রপাত হয়। ভারতের পক্ষ থেকে বলা হয়, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে প্রায় 8 কিলোমিটার প্রবেশ করেছে চীনা সেনারা। এরপর থেকেই দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের খবর সামনে আসে। বেইজিংয়ের পক্ষ থেকে চীনের পররাষ্ট্র মন্ত্রককে মুখপাত্র ঝাও লিজিয়ং বলেন, দুই দেশের কমান্ডারদের বৈঠকের পর একটি ঐক্যমত তৈরি হয়েছে। সেই মোতাবেক গালওয়ান উপত্যকা এবং পশ্চিমের অঞ্চলগুলোতে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চীন ভারত সীমানায় সামগ্রিক পরিস্থিতি এখন স্থিতিশীল। তবে প্যাংগং লেকে অবস্থিত সেনাবাহিনীর বিষয়ে কোনো মন্তব্য করেননি চীনা মুখপাত্র। বরং ঝাও লিজিয়াং বলেন, দুই দেশেই তাদের সামরিক ও কূটনৈতিক মাধ্যমে সংলাপ এবং যোগাযোগ বজায় রাখবে। এই সমঝোতা যেন বজায় থাকে তা উভয় পক্ষকেই দেখতে হবে। আশা করছি ভারতও চীনের সঙ্গে একই লক্ষ্য নিয়ে কাজ করবে। অন্যদিকে আগামী সপ্তাহে বৈঠকে বসবেন কমান্ডাররা। এরই মধ্যে ভারত চীন সীমান্তের পেট্রোলিং পয়েন্ট 17, 14 এবং 15 খালি করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সেনা সূত্র বলছে, নীতি মোতাবেকই এই সমস্ত অঞ্চলের খালি করে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে পর্যবেক্ষণ করা হবে পরিস্থিতি।
আগামী নির্দেশ না আসা পর্যন্ত কোনো রকম পেট্রোলিং চলবে না এই সমস্ত এলাকাগুলোতে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং বলেছেন, ওয়াশিংটন তার নীতিতে নিষ্পত্তিমূলক পরিবর্তন না আনা পর্যন্ত আমেরিকার সঙ্গে তার দেশের আরেকটি শীর্ষ বৈঠকের কোনো প্রয়োজন হবে না। কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 বছর আগে সিঙ্গাপুরে প্রথম বৈঠক করেন। এরপর তারা আরও 2 বার বৈঠক করলেও উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ধ্বংস করার বিনিময়ে দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া নিয়ে মতবিরোধের কারণে 2019 সালের গোড়ার দিকে হ্যানায় শীর্ষ বৈঠক ভেঙে যায়। চলতি সপ্তাহে ট্রাম্প বলছেন, তার কাছে উপকারী মনে হলে তিনি কিমের সঙ্গে অবশ্যই আবার বৈঠকে বসবেন। পর্যবেক্ষকরা বলছেন, আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয়লাভের সম্ভাবনা সৃষ্টিকারী যে কোনো বিষয়কে ট্রাম্প উপকারী বলেই মনে করেন। কিন্তু কিম ইয়ো জং শুক্রবার সুস্পষ্ট ভাষায় বলেছেন, এই মুহূর্তে আমেরিকার সঙ্গে আর কোনো আলোচনা নয়। তিনি আরও বলেন, এখন শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হলে তা শুধুমাত্র এক ব্যক্তির অর্থাৎ ট্রাম্পের স্বার্থ রক্ষা করবে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান দক্ষিণ কোরিয়ার 3 দিনের সফর শেষ করার একদিন পর কিম জং উনের প্রভাবশালী উপদেষ্টা হিসাবে পরিচিত তার বোন এইসব কথা বললেন। বিগান তার সফরে কিমের সঙ্গে বৈঠক করার ব্যাপারে ট্রাম্পের আগ্রহের কথা ব্যক্ত করেছেন। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের যে চেষ্টা আমেরিকা করছে তাতে সফল হবে না ওয়াশিংটন। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্ককে বলেন, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার জন্য মার্কিন সরকার একটি প্রস্তাবের খসড়া তৈরি করেছে। তিনি বলেন, কিন্তু নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব পাশ হবে না। রুশ প্রতিনিধি বলেন, এই প্রস্তাব পাশ হলে ইরানের সঙ্গে 6 জাতিগোষ্ঠী স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ইতি ঘটবে। তিনি বলেন, কাজেই এটা পরিষ্কার যে ইরান তা মেনে নেবে না এবং তা মেনে নেওয়ার অধিকার তেহরানের রয়েছে। 2015 সালে 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী 18 অক্টোবর ইরানের উপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে। কিন্তু মার্কিন সরকার ওই নিষেধাজ্ঞা নবায়নের জন্য উঠে পড়ে লেগেছে। ওয়াশিংটন সম্প্রতি ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে একটি প্রস্তাবের খসড়া বিলি করেছে। ইউরোপীয় দেশগুলো এই প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেও নিরাপত্তা পরিষদের 2 স্থায়ী সদস্য চীন ও রাশিয়া প্রস্তাবটির বিরোধিতা করে বলছে, আমেরিকা ইরান বিরোধী এই প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ করাতে পারবে না। জর্দান নদীর পশ্চিম তীরকে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে একীভূত করার ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ারি করে দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা ইসরায়েলের সম্ভাব্য এই পদক্ষেপের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিম তীরের এক অংশকে অধিকৃত ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নিলে মধ্যপ্রাচ্যে সহিংসতা বহুগুণ বেড়ে যাবে। এর ফলে শান্তিপূর্ণ উপায়ে ফিলিস্তিন সংকট সমাধানের আশাও ধূলিসাৎ হয়ে যাবে বলে তিনি সতর্কবাণী উচ্চারণ করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কথিত শতাব্দীর সেরা চুক্তির ভিত্তিতে ইসরায়েল জর্দান নদীর পশ্চিম তীরের এক অংশকে একীভূত করতে চায়, মস্কো সেই পরিকল্পনা মানে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত 17 মে ঘোষণা করেন, পশ্চিম তীরের এক অংশকে ইসরায়েলের অন্তর্গত করার সময় এসে গেছে। তিনি সেই সময় ঘোষণা করেন, 1 জুলাই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। কিন্তু বিশ্বব্যাপী তীব্র প্রতিবাদের কারণে তেল আবিব গত 1 জুলাই সেই দখলদারি পরিকল্পনা বাস্তবায়ন করা থেকে বিরত থাকে। ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে নিয়ে সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বেল্টেন সহ দেশটির কর্মকর্তাদের কটূক্তির জবাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ আব্বাস মুসাবি বলছেন, যুক্তরাষ্ট্র কাসেম সোলাইমানির আকাঙ্ক্ষা ও চিন্তাধারাকে বেশি ভয় পায়। শুক্রবার তেহরানে তিনি বলেন, অপরাধীরা তাদের জঘন্য অপরাধের ব্যাখ্যা দাঁড়ানোর চেষ্টা করবেই, এটি নতুন কোনো বিষয় নয়। কিন্তু যে বিষয়টি চরম দুঃখজনক ও যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী চরিত্রের বহিঃপ্রকাশ তা হচ্ছে দেশটি সোলাইমানি হত্যা তদন্ত নিয়ে জাতিসংঘের মতো প্রধান বিশ্ব সংস্থার তদন্ত প্রতিবেদন সম্পর্কেও ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিতে ছাড়েনি। ইরানের এই মুখপাত্র বলেন,
সোলাইমানি কতটা উন্নত চরিত্রের অধিকারী ছিলেন তা বোঝার জন্য এতটুকুই যথেষ্ট যে সবচেয়ে ইতর প্রকৃতির কিছু মানুষ, এই আইন ভঙ্গকারী কিছু দেশ তার শত্রু ছিল। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালমার্ট তার তদন্ত প্রতিবেদনে জানান, কাসেম সোলাইমানিকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র জাতিসংঘ আইন ও জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করেছে। এই ঘটনার বিচার হতে হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্গান আর্থাগুজ ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে। এছাড়া সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বেরিয়ে গেছে, কাজেই ওই পরিষদের কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ নয় ওয়াশিংটন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।